12 নম্বর পার্টে আমরা দেখেছি লি অনেক চালাকি করে ববিকে বন্দরের দিকে নিয়ে যাচ্ছে, কারণ লি ববিকে প্রমিস করেছিল যে সে ববিকে একটা জাহাজে পালানোর ব্যবস্থা করে দেবে। কিন্তু রাস্তার মধ্যে ববি লিকে একটা বিল্ডিং এর সামনে গাড়ি থামাতে বলে, কারণ এখানে ববির লোকজন জেজেকে ধরে নিয়ে এসেছিল। লিকে দেখে জেজে আর জেজেকে এই অবস্থায় দেখে দুজনেই শকড হয়ে যায়। তো এই পার্টের শুরুতে ববি জেজেকে অনেক মারে আর বলে, তুমি আমাকে পুলিশের কেসে ফাঁসিয়ে দিয়েছো। লি তো এখানে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারে না আর মনে মনে ভাবতে থাকে জেজে এটাই ডিজার্ভ করে। তারপর ববি জেজেকে চেয়ারের সাথে বেঁধে আরো মারতে থাকে। অন্যদিকে চার্লস লি লোকেশন ট্যাগ করে আর পুলিশকে নিয়ে ওই বিল্ডিং এর কাছে যেতে থাকে। তাদের দেখে মনে হয় 10 মিনিটের মধ্যেই তারা সেই বিল্ডিং এর কাছে পৌঁছে যাবে। তারপর আমরা দেখি ববি জেজেকে বলে, সত্যি কথা বলো, তুমি আমাকে আর নাথানকে ফাঁসানোর জন্য এসব করেছো তাই না? তো আমি তো এখান থেকে বেঁচে ফিরে যাব, কিন্তু তার আগে আমি তোমার কাজ শেষ করে যাব। ঠিক তখনই লির কাছে একটা কল আসে। ববি জিজ্ঞাসা করে কার কল? লি বলে, আমার এক বন্ধুর কল, যে আপনার জন্য জাহাজ অ্যারেঞ্জ করেছে। আসলে বন্ধুরা, এই কল ছিল চার্লসের। তারা বলে, আমরা কাছে এসে গেছি, তুমি শুধু কিছু মিনিটের জন্য ববিকে ম্যানেজ করে নাও। কল কেটে লি ববিকে বলে, আমার বন্ধু বলেছে জাহাজ কিছু সময়ের মধ্যেই চলে যাবে, তাই আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে। তারপর ববি জেজেকে মারার জন্য চাকু বের করে। জেজে তো অসহায়ের মতো লির দিকে তাকিয়ে থাকে আর ইশারায় বলে, কোনোভাবে আমাকে বাঁচিয়ে নাও। কিন্তু লি কিছুই করতে পারে না আর ভাবতে থাকে, মনে হয় তার সাথে এটাই হওয়া উচিত ছিল। কিন্তু ববি চাকু ঘুরিয়ে নিয়ে লিকে বলে, তুমি আমার থেকে অনেক কিছু শিখতে চেয়েছিলে না, এই নাও চাকু, আর তাকে হত্যা করার প্র্যাকটিস শুরু করে দাও। যদি তুমি তাকে হত্যা করো তাহলে আমি তোমাকে আরো বেশি টাকা দেব। লি এখানে একটি দ্বিধার মধ্যে পড়ে যায়। লি সামনে এগিয়ে যায়, কিন্তু যদি সে ছুরি না বের করে তাহলে ববি তাকে সন্দেহ করবে। তাই লি চাকু নিয়ে জেজের কাছে যায়। জেজে তো অনেক ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ এরকম করো না। ববি তো অনেক খুশি হয়ে যায় যে এখন জেজে মারা যাবে এবং হঠাৎ করে তার মুখ বদলে যায় আর জানতে পারে লি ছুরি না বরং ছুরিকে ঘুরিয়ে তার হ্যান্ডেল জেজের পেটে আঘাত করেছে। জেজের তখন কিছুই হয় না আর লি বলে ওই লোকেরা চলে এসেছে। ঠিক তখনই পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায় আর তখনই পুলিশ এই জায়গাটা ঘিরে নেয়। চার্লস আর পুলিশ অফিসারকে দেখে ববি একদম শকড হয়ে যায়। ববির লোকেরা পুলিশের উপরেও অ্যাটাক করে, কিন্তু পুলিশেরা তাদের সবাইকেই ধরে নেয়। ববি এখন এখান থেকে একাই পালানোর চেষ্টা করে, কিন্তু লি তাকে ধরে খুবই মারে। লি ফাইটেও কারো থেকে কম ছিল না, তাই লি ববির উপরে খুব ভালোভাবেই অ্যাটাক করে। তখন ববি রিয়েলাইজ করে যে এতক্ষণ সে লিকে বিশ্বাস করে সব সত্যি কথা বলে দিয়েছে। ঠিক তখনই ওই ফোন দেওয়ার জন্য ডেলিভারি ম্যানও সেখানে চলে আসে। প্যাকেটের ভেতরে ছিল ওই ফোন, যার মধ্যে সমস্ত এভিডেন্স আছে। জেজে তো খুশি হয়ে লিকে জড়িয়ে ধরে, কিন্তু লি মনে মনে বলে, এরপর তোমার পালা, এখন যতটা খুশি হওয়ার সেটা হয়ে নাও। অন্যদিকে আমরা দেখি ডোডো গ্রুপের প্রভাব ব্যবহার করে নাথানকে জেল থেকে ছাড়ানো হয়েছে। তাকে পিক আপ করার জন্য লি আর এন্ড্রিউ আসে। এন্ড্রিউকে দেখে নাথান রেগে যায় আর বলে, আমাকে নেওয়ার জন্য একে কেন নিয়ে এসেছো? তারপর তারা সবাই বাসায় পৌঁছায়, কিন্তু নাথান এন্ড্রিউকে বাসার ভেতরে আসতে দেয় না আর বলে, তুমি ডোডো গ্রুপের চাকর, এই বাসার ভেতরে আসার কথা চিন্তাও করবে না। এখানে এন্ড্রিউ অনেক ইনসাল্ট ফিল করে। তারা যাওয়ার পর এন্ড্রিউ গেটে টাচ করে বলে, এই বাসায় আমার মায়েরও হক হওয়ার কথা ছিল। বন্ধুরা, বাসার ভেতরে চেয়ারম্যান অনেক রাগান্বিত অবস্থায় বসেছিল, কিন্তু সিন্ডি তো অনেক আনন্দ ছিল। তার কোনো কষ্ট হচ্ছিল না যে তার ভাইয়ের সাথে এইসব কি হচ্ছে। চেয়ারম্যানের ওয়াইফ তো অনেক চিন্তায় ছিল যে আমার ছেলে কখন আসবে। ঠিক তখনই নাথান আসে আর চেয়ারম্যানকে বলে, বাবা, আমি বেল পেয়ে গিয়েছি। আমি বলেছি না আমি কোনো ভুল করিনি। আসলে 2-3 দিন পর কোর্টের শুনানি শুরু হবে, তারপর জানা যাবে নাথান কতটা ইনোসেন্ট। চেয়ারম্যানের ওয়াইফ নাথানকে বলে, বাবা, তোমার কোনো কষ্ট হয়নি তো? নাথান বলে, না মা, আমি তো খুব ভালোই ছিলাম। তখন চেয়ারম্যান নাথানকে বলে, বাবা, আমার ঘরের ভেতরে আসো, তোমার সাথে আমার বিজনেসের ব্যাপারে ইম্পর্টেন্ট কিছু ডিসকাস করা আছে। নাথান খুশি হয়ে বাবার রুমে চলে যায়। তারপর চেয়ারম্যান দরজা লাগায় আর নাথানকে থাপ্পড়ের উপরে থাপ্পড় মারতে শুরু করে। নাথান বলে, বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। বাইরে থেকে সবাই এইসব কিছু শুনছিল। তারপর চেয়ারম্যানের ওয়াইফ বলে, প্লিজ দরজা খুলো, আমার ছেলেকে মেরো না। ভেতরে তো চেয়ারম্যান তার হাত দিয়ে নয় বরং গলফ স্টিক দিয়েও তাকে মারতে শুরু করে। তারপরে লি আর মোজো এসে সিন্ডিকে বলে, শোনো, তোমার কথা তোমার বাবাই শুনবে, তাই তুমি গিয়ে একটু তোমার বাবাকে বলো যে সে যেন নাথানকে না মারে। কিন্তু সিন্ডি তো অনেক ঠান্ডাভাবে বলে, একদিন না একদিন নাথানের ধুলাই হওয়ার কথাই ছিল। তো যাই হোক, কাল আমার হসপিটালে ট্রায়াল অ্যাডের শুট আছে,
তুমি যাও সেটাকে তৈরি করো, বুঝতে পেরেছো? তার পরের দিন দেখতে পাই নাথান অফিসে আসে। মাথায় অনেক ব্যথা লেগেছিল, মনে হয় তার বাবা মাথা ফাটানোর জন্য কোনো কিছুরই কমতি রাখেনি। নাথান তার টিমকে বলে 2 দিনের মধ্যে কোর্টের শুনানি হবে, যদি তোমরা আমার খুব ভালো সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে অনেক বোনাস দেব। কিন্তু এদিকে জিনা অনেক আপসেট হয়ে যায় যে নাথান তো বাইরে চলে এসেছে কিন্তু ইনোসেন্ট কিনিয়া এখনো জেলে বন্দি আছে। অন্যদিকে ডোডো গ্রুপের হাসপাতালে অ্যাড শুরু হয়ে যায়। অ্যাডের মধ্যে সিন্ডি বলে ডোডো গ্রুপের হাসপাতালে পেশেন্টদেরকে আমরা ফ্যামিলি মনে করি এবং আমরা তাদেরকে দেখাশোনা করি। এসব দেখে কিনিয়ার মেয়ে বাইরে আসে আর দৌড়ে গিয়ে সিন্ডিকে ধরে বলে তুমি এসব মিথ্যে কথা কেন বলছো? সিন্ডি তো তাকে দেখে চমকে ওঠে আর বলে এই বাচ্চাটা আবার কে? তখনই সেখানে একটা সিকিউরিটি এসে বাচ্চাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বাচ্চাটি পড়ে গিয়ে বেহুশ হয়ে যায়। তখনই বাচ্চাটির কাছে জিনা আসে। সিন্ডি তো ভয় পেয়ে যায় যে এখন কি হবে। তারপরে জিনা ওই বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায়। সিন্ডি বাইরে গিয়ে লিকে জিজ্ঞাসা করে যে এই বাচ্চার অবস্থা কি আমার ভাই নাথানের জন্য হয়েছে? আসলে কি সে টি9 গ্যাস ইউজ করে মানুষের সাথে জীবন নিয়ে খেলছে? লি বলে হ্যাঁ, আমারও লজ্জা করছে যে আমি এরকম বসের জন্য কাজ করি। ঠিক তখনই জিনা সেখানে আসে আর বলে ওই মেয়ে এখন ঠিক আছে আর এখন কোনো টেনশন করার প্রয়োজন নেই, আর তার এমনিতেও ক্যান্সার হয়েছে, এজন্য সে মাঝে মাঝে এরকম ভাবে বেহুশ হয়ে পড়ে যায়। তারপর সিন্ডি ওই বাচ্চার সাথে দেখা করতে যায় আর বাচ্চার সাথে মজা করে যে তুমিও বেহুশ হওয়ার অ্যাক্টিং করেছিলে তাই না? আর বাচ্চাটিও বলে হ্যাঁ আমি অ্যাক্টিং করেছিলাম, এজন্য আমার সব চুল পড়ে গেছে আর প্রত্যেকদিন আমাকে অনেক ওষুধও খেতে হয়, এজন্য আমি স্কুলে যেতে পারি না। আর এদিকে সব বাচ্চারা স্কুলে যায়, আমি পড়াশোনা বাদ দিয়ে এখন হাসপাতালে পড়ে থাকি। চুটকির মুখে এসব কথা শুনে সিন্ডি অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে যে আমি জানি তোমার মা জেলে আছে, তাই আমি তাকে বের করার সমস্ত অ্যারেঞ্জ করব, খুব তাড়াতাড়ি তোমার মা বাইরে চলে আসবে। কিন্তু চুটকি বলে আমি জানি আপনি মিথ্যা কথা বলছেন, আমাদের কেউই সাহায্য করার নেই। সিন্ডি বলে তুমি জানো না আমি কে, তোমাকে প্রমিস করছি আমি তোমার মাকে বের করে আনবো। মনে হয় সিন্ডির মধ্যে একটু ভালো গুণও আছে। তখন চুটকি বলে আপনিও এই একই বড় কোম্পানির সাথে যুক্ত যারা মিথ্যা কথা ছাড়া আর কিছুই বলে না, আপনি চলে যান এখান থেকে। এটা বলে বাচ্চাটি শুয়ে পড়ে। এখন সিন্ডির তার ভাইয়ের উপরে এতটাই রাগ হয় যে সে অফিসে গিয়ে তার ভাইকে জিজ্ঞাসা করে আসলে কি টিন ক্যাসিনো আছে? তখন নাথান বলে এত চিল্লাচ্ছ কেন, আসতে বলো। এটা বলে সিন্ডিকে সে ভেতরে নিয়ে যায় আর বলে বাকি সবাই যাই বলুক আর তুমি তাদের কথা বিশ্বাস করে আমার উপরে আঙ্গুল তুলছো। সিন্ডি বলে আমি তোমার পর্দা এমন ভাবে ফাঁস করে দেব যাতে তোমার সারা জীবন জেল হয়, আমি এখনই বাবাকে সব বলতে যাচ্ছি। নাথান ভয় পেয়ে বলে বাবার তো হার্টের সমস্যা আছে, তাকে সব বলে কি মেরে ফেলবে? আর এমনিতেও টি9 কোনো ক্ষতিকর কেমিক্যাল না, বুঝতে পেরেছো? তার থেকে কোনো ক্ষতিকর কিছুই হয় না। তখনই নাথানের ফোনে চেয়ারম্যানের কল আসে। নাথান তো ভয় পেয়ে যায় যে আবারও বাবা কিছু জানতে পারলো কিনা। চেয়ারম্যান তাকে বলে একটা কথা বলো, তুমি আমার থেকে কেন লুকিয়েছো যে টি9 এর মধ্যে ক্যাসিনোজান কেমিক্যাল মিশিয়েছো? তুমি এখনই বাসা আসো, তোমার সাথে আমার আর্জেন্ট কথা আছে। তারপর নাথান চেয়ারম্যানের সাথে দেখা করতে যায়। তখন চেয়ারম্যান তাকে বলে কোর্টের জাজমেন্ট আসার আগেই তোমাকে ইউএসএ যেতে হবে, তুমি এখানে থেকো না। নাথান তাকে বলে আমি আপনাকে প্রমাণ করব যে আমি ইনোসেন্ট আর কোর্টও এটাই বলবে, এজন্য আমার ইউএসএ যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। এটা বলে নাথান সেখান থেকে চলে যায়। তখনই চেয়ারম্যান পিএকে বলে তুমি খোঁজ নাও যে টি9 এ নাথান আসলেই ক্যাসিনোজান মিক্স করেছে কিনা। অন্যদিকে আমরা চার্লসের অফিসে দেখতে পাই যেখানে জে লি আর চার্লস ওই ফোনে রেকর্ড করা ভিডিও দেখছিল। সেখান থেকে পরিষ্কার জানা যায় যে টি9 এ ক্যাসিনোজান মিক্স করা আছে আর সেটা অনেক ক্ষতিকর একটা জিনিস, আর তার জন্যই লোকেদের ক্যান্সার হচ্ছে। জে আর চার্লস তো অনেক খুশি হয় যে তাদের উদ্দেশ্য এখন আর বেশি দূরে নেই। অন্যদিকে পিএ চেয়ারম্যানকে বলে হ্যাঁ টি9 এ ক্যাসিনোজান আছে আর তার ব্যাপারে একটা ভিডিও এভিডেন্স হিসেবে পাওয়া গেছে যেটা এখন চার্লসের কাছে আছে। আপনি যদি বলেন তাহলে আমি চার্লসের সাথে কথা বলতে পারি যাতে সে এই এভিডেন্স কোর্টে পেশ না করে। চেয়ারম্যান সারা রাত চিন্তা ভাবনা করে। এরপর সে পিএকে বলে এই মামলা ডিল করার জন্য আমার লয়াল মানুষের প্রয়োজন। তখন পিএ মোজোর নাম বলে আর বলে সে আপনার জন্য লয়াল আর আপনার জন্য সব কাজ করতে পারবে। বন্ধুরা আপনাদের মনে আছে তো পিএ মোজোকে প্রমিস করেছিল যে যদি সে চেয়ারম্যানের নাজায়েজ ছেলে খোঁজ বের করতে পারে তাহলে পিএ মোজোকে চেয়ারম্যানের কাছে যাওয়ার সুযোগ করে দেবে। চেয়ারম্যানও তার লয়ালিটি টেস্ট করার জন্য অনেক প্রশ্ন করে আর মোজো তাকে কনভিন্স করতেও সফল হয়ে যায়। আর এইভাবেই মোজোর উপরে চেয়ারম্যানের পরিপূর্ণ বিশ্বাস হয়ে যায়। অন্যদিকে জে এন্ড্রিউকে নিয়ে নেইলের সাথে একটা হোটেলে দেখা করতে যায়। এন্ড্রিউ বাইরে দাঁড়িয়ে তাদের দুজনের কথা শুনছিল। জে এখানে নেইলকে বলে আমরা যে এভিডেন্স পেয়েছি এই এভিডেন্সের দ্বারা আমরা নাথানকে সারা জীবনের জন্য জেলে পাঠাতে পারবো, তারপর ডোডো গ্রুপ আমাদের হয়ে যাবে। এসব শুনে এন্ড্রিউ ভাবে যে আমার বাবার কোম্পানি তুমি হ্যান্ডেল করবে আর আমি দেখতে থাকবো, আমি কি তোমার হাতের কাছের পুতুল? পরের সিনে আমরা দেখি জিনা কিনিয়ার সাথে জেলে দেখা করতে যায় আর তখনই একটা অ্যাম্বুলেন্স সেখান থেকে বের হয়। তখন জন দৌড়ে এসে জিনাকে বলে কিনিয়ার শরীর খুবই খারাপ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে হাজারবার চেষ্টা করার পরেও কিনিয়ার জ্ঞান ফেরে না।
সে কোমায় চলে যায় আর তার মেয়ে চুটকি অনেক কান্না করে। জিনা তাকে কোনোভাবে শান্ত করে আর বলে তোমার মা ঠিক হয়ে যাবে। আর নাথান যখন এটা জানতে পারে তখন সে অনেক খুশি হয়ে যায়। আর যে তো নাথানের পেছনে অনেক কিছুই করে, কিন্তু তার সামনে অনেক ভালো সাজার অ্যাক্টিং করে। সেও নাথানের সাথে অনেক খুশি হয়। অন্যদিকে হাসপাতালে চুটকি তার মায়ের কাছে বসে গল্প শোনাচ্ছিল। জিনা তখন বলে এসব কি করছো তুমি? তখন চুটকি বলে ডাক্তার বলেছিল মা শুনতে পারে, এজন্য আমি তাকে গল্প শোনাচ্ছি, তাহলে সে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। জিনা তো বুঝতে পারে না যে সে কি বলবে এই বাচ্চাকে। চুটকি জিনাকে একটা লেটার দেয় আর বলে এটা মায়ের ড্রেসের মধ্যে ছিল, এর ওপরে আপনার নাম লেখা আছে। জিনা তখন চুটকিকে ঘুমানোর জন্য পাঠিয়ে দেয় আর নিজে কিনিয়ার কাছে বসে। তখন লিও সেখানে আসে আর কিনিয়ার এরকম অবস্থা দেখে খুবই কষ্ট পায়। লিও কিনের পাশে বসে আর বলে আমি জানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। কাল কোর্টে নাথানের কেসে শুনানি হবে। সবাই ভাবছে কালকের শুনানি শুধু নাথানের ব্ল্যাক মানির উপরে, কিন্তু আমরা এভিডেন্সের সাথে এটা প্রমাণ করব যে T9 কতটুকু ক্ষতিকর। আপনি এতদিন যে লড়াই করেছেন সেটা আমরা সাকসেসফুল করবই। তারপর থেকে T9 কে কোনো জায়গায় আর ব্যবহার করা হবে না আর নাথান পাবে তার শাস্তি। এসব হচ্ছে শুধুমাত্র আপনার বিশ্বাস আর সংগ্রামের জন্য। আমি আশা করি আপনি অবশ্যই আপনার সাফল্য দেখতে সক্ষম হবেন। এই কথা শুনে কিনিয়ার চোখ দিয়ে পানি বের হয়। পরের সিনে এন্ড্রিউ বারে বসে ড্রিঙ্ক করছিল। সে জিনাকে ডাকতে চায় কিন্তু কল করে না। অন্যদিকে জিনা লির সাথে অন্য বারে বসে কেসের ব্যাপারে ডিসকাস করছিল। লি জিনাকে বলে যে তুমি যদি ডোডো গ্রুপকে বলো যে আমি ওই ফোন চার্লসের কাছে দিয়েছি তাহলে তুমি প্রমোশন অবশ্যই পাবে। তখন জিনা বলে আমার চিন্তা আবার তোমার কবে থেকে হতে লাগলো। এতক্ষণে এন্ড্রিউ জিনাকে কল করে আর জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো। জিনা তাকে বলে আমি বারে ড্রিঙ্ক করছি। এন্ড্রিউ বলে আমিও কি আসবো? তখন জিনা বলে আমি চ্যাং এর সাথে আছি, মানে লিয়ের সাথে। এন্ড্রিউ রেগে গিয়ে বলে তুমি তার সাথে কেন গিয়েছো? আমাদের নাথানের জন্য কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে, ভুলে গেছো কি? আর তুমি ওদিকে সম্পূর্ণ দায়িত্বহীন হয়ে ড্রিঙ্ক করছো। জিনাও রেগে গিয়ে বলে আমি আমার কাজ করে নেব, তুমি তোমারটা ভাবো। এটা বলে সে কলটাকে কেটে দেয়। তখন লি বলে এন্ড্রিউ তোমার অনেক চিন্তা করে। তখন জিনা বলে হ্যাঁ আমার জন্য চিন্তা করে। আসলে সে আমাকে ডাকছে কারণ আগামীকাল আদালতে নাথানকে কি জিজ্ঞাসা করা হবে সেই বিষয়ে প্রশ্ন প্রস্তুত করতে হবে, আর সেই অনুযায়ী আমাদের নাথানকে প্রশিক্ষণ দিতে হবে যে আগামীকাল তাকে কোর্টে কি উত্তর দিতে হবে। পরের দিন জিনা লি আর এন্ড্রিউর কোর্টের শুনানির আগে নাথানের কাছে আসে আর তাকে কিছু প্রশ্ন দেয় আর বলে এখানে যে উত্তর লেখা আছে সেটাই আপনি কোর্টে বলবেন। তারপর তারা সবাই নাথানকে নিয়ে কোর্টে যেতে থাকে। রাস্তার মধ্যে জিনা নাথানকে বোঝায় যে আপনাকে কিভাবে উত্তর দিতে হবে। নাথান শুনতে শুনতে জিনার কাঁধে হাত রাখে, জোর করে তার কাছে টানে। জিনা তার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। এন্ড্রিউ রিয়ার ভিউ মিরর থেকে সবকিছুই দেখে ফেলে আর সে খুব রেগে যায়। আর সেই সময় লিও এসব দেখে এবং হঠাৎ করে স্টিয়ারিং অন্যদিকে ঘুরিয়ে নেয়। এন্ড্রিউ হঠাৎ করে ব্রেক চাপে, যার কারণে নাথান সামনের সিটের সাথে ধাক্কা খায় এবং জিনা ভাবতে থাকে এটি খুবই ভালো সুযোগ। এটা ভেবে নাথানের পায়ের ওপর কলম ঢুকিয়ে দেয়। তখন নাথান ব্যথায় চিল্লাতে শুরু করে। জিনা তখন বলে সরি স্যার, ব্রেক করার জন্য ভুল করে আপনার লেগে গেছে। নাথান তখন এন্ড্রিউকে বকে আর বলে রাস্তা দেখে গাড়ি চালাও, গাধা কোথাকার। এন্ড্রিউ হাসে আর বলে সরি স্যার, সামনে গর্ত ছিল আমি দেখতে পাইনি। এরকম ভাবে তারা গাড়ি নিয়ে কোর্টে পৌঁছায়। কোর্টে গিয়ে ওয়াশরুমে জে আর চার্লসের দেখা হয়। তারা ডিসকাস করে যে এভিডেন্স যদি জজ একবার দেখে নেয় তাহলে সে নাথানকে এত শাস্তি দেবে যে সে সারা জীবনের জন্য আমাদের রাস্তা থেকেই সরে যাবে। চার্লস বলে শোনেন, আমি আপনার বলা কাজ করে দিয়েছি, এখন আপনার পালা আমার জন্য কিছু করার। আপনি আপনার শ্বশুরের সাথে কথা বলেছেন যেটা আমি আপনাকে বলেছিলাম? যে তখন বলে হ্যাঁ আমি তার সাথে কথা বলেছি, সে তোমাকে প্রমোশন করিয়ে দেওয়ার জন্য রেডি আছে। কোর্টের বাইরে নাথানকে মিডিয়ার লোকেরা ঘিরে নেয়। নাথানকে জিজ্ঞাসা করে যে আপনার কি মনে হচ্ছে কোর্টের ফয়সালা কি হবে? নাথান তখন বলে দেখেন আমি ইনোসেন্ট আর আমার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমি নিজেকে ইনোসেন্ট প্রমাণ করেই ছাড়বো। এরকম ভাবে সে অনেক ভালো একটা ডায়লগ দিয়ে কোর্টের ভেতরে যায়। অন্যদিকে চেয়ারম্যানের পিএ একটা পার্কে যায়। মনে হয় পিএ অনেক বছর ধরে এই কাজ করে যাচ্ছে। চেয়ারম্যান বলে তোমার এই টাকলা মাথা দেখি না কত বছর হয়ে গেছে। মনে হয় তারা দুজন অনেক বছর থেকে খুব ভালো বন্ধু। চেয়ারম্যান বলে যদি আমার ছেলে ওইসব করে থাকে, যেসব দোষ তার উপরে দেওয়া হয়েছে, তাহলে তার 10 বছর কেন, সারা জীবনের শাস্তি পাওয়া উচিত। আমি এটাই চাইবো। আমার কোনো চিন্তা নেই তার জন্য, কারণ সে যে ভুল করেছে সেটার শাস্তি তার পাওয়া উচিত। কিন্তু অন্যদিকে দেখা যায় যদি সে দোষী প্রমাণ হয় তাহলে ডোডো গ্রুপ মার্কেটের মধ্যে যে সম্মান পাচ্ছে তা 1 মিনিটের মধ্যে মাটিতে মিশে যাবে। এই জন্য আমাদের ডোডো গ্রুপের সম্মান বাঁচানোর জন্য কোনো না কোনো রাস্তা বের করতে হবে। এখানে জানা যায় যে চেয়ারম্যান তার ছেলেকে না বরং ডোডো গ্রুপকে বাঁচানোর জন্য মাস্টার প্ল্যান করছে। কোর্টে নাথান, ববি আর নাথানের পার্টনার যে মাসান কেমিক্যালের ওনার
তাকে চার্লস প্রশ্ন করা শুরু করে। সে একটাই কথা বলে যে এখানে নাথানের কোনো হাত নেই। নাথানকে না জানিয়ে আমরা ডোডো গ্রুপের নাম নিয়ে ইলিগাল বিজনেস করেছি আর অনেক কালো টাকা ইনকাম করেছি। আসলে এরা ডোডো গ্রুপের বলার কারণেই নাথানকে বাঁচানোর জন্য এসব করছে। জর্জ চার্লসকে জিজ্ঞাসা করে যে নাথানের বিরুদ্ধে আপনার কাছে অন্য কোনো শক্ত প্রমাণ আছে কিনা যার থেকে জানা যাবে যে নাথান ইলিগাল বিজনেস করে কালো টাকা ইনকাম করেছে। তখন চার্লস বলে কালো টাকার থেকে একটা প্রবলেম এখানে হয়েছে। সেই প্রবলেমটি হলো T9 কিনিয়ার হাজবেন্ড অর্থাৎ এক্স MLA যে ডোডো গ্রুপের গবেষকের ভিডিও রেকর্ড করেছিল, যার থেকে পরিষ্কারভাবে জানা যাবে যে নাথান আর তার পার্টনার নিজেদের প্রোডাক্টসে কেমিক্যাল ব্যবহার করেছে কিনা। এটা ওই MLA ফোন যেটা আমার কাছে আছে। এদিকে নাথান তো চমকে ওঠে যে এটা তো কালো টাকার কেস চলছিল, মাঝখানে T9 কেস ঢোকানো হচ্ছে কেন। এখানে যে অ্যাক্টিং করে দাঁড়িয়ে বলে অবজেকশন ইওর অনার, চার্লস কেস চেঞ্জ করার চেষ্টা করছে। কিন্তু তখন জজ বলে না, যদি এটার মধ্যে কোনো প্রমাণ থাকে তাহলে সেটা দেখতে চাই। নাথানের অবস্থা তো খারাপ হয়ে যায় আর ভাবে যে এখন আমাকে কেউ বাঁচাতেই পারবে না। ব্যাস তখনই এখানে পিয়ের এন্ট্রি হয়। মনে হয় অনেক ভালো মজবুত প্ল্যান বানিয়ে এসেছে। যখন সে ওই ভিডিও প্লে করে তখন দেখে যে ফাইল ডিলিট। এটা দেখে যে চার্লস সবাই চমকে ওঠে আর নাথান তো খুশিতে পাগল হয়ে যায় আর বলে দেখো আমি বলেছি না যে এরা আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। সে আরো বলে এদের কাছে কোনো প্রমাণই নেই। তখন আমরা দেখি পিয়ে মোজোর দিকে তাকিয়ে হাসে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ওই দিন যখন পিয়ে মোজোকে চেয়ারম্যানের কাছে নিয়ে গিয়েছিল, তখন মিটিং এ চেয়ারম্যান মোজোকে বলেছিল যে আমার নিজের ছেলেকে নিয়ে চিন্তা নেই, আমার শুধু চিন্তা হচ্ছে ডোডো গ্রুপ নিয়ে। চার্লসের কাছে যে ফোন আছে তার মধ্যে নাথানের বিরুদ্ধে কিছু এভিডেন্স আছে, ওই এভিডেন্স তুমি কোনোভাবে ডিলিট করে দাও। মোজো চার্লসের অফিসে একজন লোককে চিনত। সে মোজোর কথা মতো শুধু ওই মোবাইলের ভিডিওটা ডিলিট করেইনি, বরং কম্পিউটারে যে ব্যাকআপ ছিল সেটাও ডিলিট করে দিয়েছে। এখন নাথানের বিরুদ্ধে আর কোনো প্রমাণই নেই আর সে এইভাবে এই কেস থেকে ছাড়া পেয়ে যাবে। লিজিনা আর এন্ড্রু এটা দেখে অনেক কষ্ট পায় আর ভাবে যে আমরা ন্যায় পাওয়ার জন্য কত চেষ্টা করেছি আর এটা কি হয়ে গেল। তখন যে বলে 1 ঘন্টা পর এই শুনানি আবার শুরু হবে। অন্যদিকে যে আর চার্লসের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। যে চার্লসকে বলে তোমার তো এই তথ্যকে আরো সাবধানে রাখা উচিত ছিল, অন্তত ব্যাকআপ তো রেখেছো নাকি সেটাও রাখুনি। চার্লস বলে মনে হয় সেটাও কেউ ডিলিট করে দিয়েছে। ওদিকে জিনা, লি আর এন্ড্রু বাইরে অনেক টেনশনে বসে আছে। জিনা তখন কিনিয়ার দেওয়া ওই লেটার পড়ে। সেখানে কিনিয়া জিনিয়াকে লিখেছিল যে যখন এই লেটার তোমার হাতে থাকবে মনে হয় তখন আমি বেঁচে থাকবো না, আমার পর এই লড়াই তোমাকেই লড়তে হবে। এখন পর্যন্ত T9 আর ডোডো গ্রুপের বিরুদ্ধে আমি যে এভিডেন্স কালেক্ট করেছি সবকিছু আমার ল্যাপটপে আছে আর আমার পরে আমার বাচ্চার খেয়াল তুমি রেখো। আমি জানি তোমার উপর কত বড় বোঝা ঠেলে দিচ্ছি, কিন্তু আমি কি করব, আমার শুধু তোমার উপরেই ভরসা আছে। এসব কিছু পড়ে জিনা অনেক ইমোশনাল হয়ে যায়। এর মধ্যেই লিয়ের প্যানের কথা মনে পড়ে। লি বলে এভিডেন্স তো শেষ হয়ে গেছে, কিন্তু আমি ওই ভিডিও দেখেছি, আমি কোর্টে বয়ান দেব। কিন্তু প্যানি তাকে বলেছিল তাতে কি লাভ হবে, বরং ডোডো গ্রুপ তোমাকে আরো কাজ থেকে বের করে দেবে। তখন তোমার কাছে আর কোনো কাজই থাকবে না, এজন্য তুমি কিছুই বলবে না। তারপর এনজিও ভাবতে থাকে সে জেজেকে বলেছিল যে এখন তো ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, তাহলে কি আমি এখন নাথানের বিরুদ্ধে সাক্ষী দেব। কিন্তু জেজে তাকে বুঝিয়েছিল যে শোনো আমার কথা, তোমার বাবার কাছে যাওয়ার জন্য কত বিপদ পার করে এসেছো মনে আছে তোমার। যদি তুমি এখন বয়ান দিয়ে দাও তাহলে আর কখনোই তুমি তোমার বাবার কাছে যেতে পারবে না, তোমাকে ডোডো গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। জিনা তখন বলে আমি উইটনেস হয়ে যাব, আমার নাথানের ব্যাপারে অনেক কিছুই জানা আছে। এনজিও তখন বলে দেখো মজা করো না, তুমি এখনো পর্যন্ত তুমি জব হারিয়ে ফেলার ভয়ে তো চুপ ছিলে, এখন আবার হঠাৎ ডোডো গ্রুপের বিরুদ্ধে সাক্ষী দেবে, টাকার জন্য তুমি কি করবে। তারপর জিনা চার্লসের সাথে দেখা করতে যায় আর বলে আমি উইটনেস হওয়ার জন্য তৈরি আছি, এতে যা হবার হয়ে যাক। চার্লস তখন জিনাকে জিজ্ঞাসা করে তুমি কে। এখানে যখন তাদের কথা বলা শেষ হয়ে যায় তারপরে আমরা 1 ঘন্টা পরে কোর্টে দেখতে পাই জজ সবাইকে বলে নাথানের বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, এজন্য 2 ঘন্টার মধ্যেই এই কেসের ফয়সালা শোনানো হবে, ততক্ষণের জন্য কোর্ট ডিসমিস। জজ তার কথা শেষ করতেই যাবে তখনই চার্লস বলে আমার কথা শুনুন, আমার কাছে আরেকটা উইটনেস আছে যে এই কেসের ব্যাপারে সাক্ষী দেবে। আর বন্ধুরা তখন জিনা দাঁড়িয়ে যায় আর সবাই তো এটা দেখে চমকে যায় যে এটা কি হলো। নাথান তো একদম ভয় পেয়ে যায় আর বলে জিনা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। মোজো তো একদম চমকে ওঠে আর ভাবে এ নিজের কোম্পানির বিরুদ্ধে সাক্ষী দেবে। তারপর জিনা উইটনেসের স্ট্যান্ডে দাঁড়িয়ে যায় আর বলে যে সত্য ছাড়া আর কিছুই সে বলবে না। নাথানের তো ব্লাড প্রেশার এতটাই হাই হয়ে যায় যে মনে হয় সে এখনই ফেটে যাবে। ঠিক তখনই নাথান দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে এ অবশ্যই আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে। কিন্তু জজ নাথানকে বলে যদি তুমি চুপ না করো তাহলে কোর্টকে অপমান করার জন্য তোমাকে অনেক শাস্তি দেওয়া হবে। তারপর জজ জিনাকে জিজ্ঞাসা করে যে তুমি যা কিছু দেখেছো ওই সবকিছুই কোর্টের সামনে বলো। জিনা বলে যে সে হোস্টেল থেকে যখন বাইরে যাচ্ছিল তখন সে নাথান আর ববিকে কথা বলতে শুনেছে। সেখানে ববি নাথানকে বলছিল ওই উইটনেস যে তোমার বিরুদ্ধে এভিডেন্স দিতে চেয়েছিল
তাকে আমি গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছি। আর সে নাথানকে এটাও বলছিল যে টি9কে ইউজ করে তারা অন্যভাবেও টাকা ইনকাম করতে পারবে। এসব শুনে নাথান আবারও চিৎকার করে ওঠে আর জর্জ তাকে দ্বিতীয়বার ওয়ার্নিং দেয়। নাথান ভয় পেয়ে জেজেকে বলে, তুমি পুতুলের মতো বসে কেন আছো, কিছু করছো না কেন, থামাও না তাকে, সে আমাকে ফাঁসিয়ে দেবে। জেজে অ্যাক্টিং করার জন্য আবারও উঠে দাঁড়িয়ে বলে, এসব কথা আমরা বিশ্বাস কেন করব, তুমি তো এসব মিথ্যা কথাও বলতে পারো। কিন্তু জিনা এখানে একটা টুইস্ট রিভিল করে দেয় আর বলে, আমি জানি যে এরকম প্রশ্ন করা হবে, এজন্য আমি ওই দিন তাদের দুজনে ভিডিও রেকর্ড করেছিলাম। নাথান অনেক রেগে যায় আর জজের সামনে দৌড়ে গিয়ে জিনাকে ধরে বলে, আমি তোমাকে কাজ দিয়েছি, টাকা দিয়েছি, আর তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস কোথা থেকে পাও, আর এইসব কিছু তুমি কেন করছো? জজ তখন নাথানকে বাইরে নিয়ে যেতে বলে। তখন জিনা বলে, এনাকে বাইরে পাঠিয়ে দিয়েন না, আমি এরপরে যা বলবো সে কথা ইনি শুনলে অনেক ভালো হবে। জজও রাজি হয়ে যায় আর নাথানকে তার জায়গায় বসিয়ে দেয়। তারপর জিনা অনেক ইমোশনাল হয়ে বলে, আমি এক মা আর তার মেয়েকে চিনি, টি9-এর জন্য তাদের দুজনেই ক্যান্সার হয়েছে, দুজন সারাদিন বেঁচে থেকেও মরে যাচ্ছে। ওই মা না জানি কতদিন টি9-এর এই কেস একাই লুড়ে গেছে, তার বদলে সে কি পেল? অপমান আর জেলের শাস্তি। একজন মেয়ের ভেতরে কতটুকু সাহস আছে যেটা আমি তার থেকে শিখেছি। তার একটা ছোট্ট বাচ্চা আছে, সেও তার মায়ের মতোই অনেক সাহসী। এত কম বয়সে সেও ক্যান্সারের মতো ক্ষতিকর রোগে আক্রান্ত, দিনরাত লড়াই করছে সে। বাচ্চাটা এরকম কি ভুল করেছিল যে সে তার ছোটবেলাকেই হারিয়ে ফেলেছে? তার কাছ থেকে শিখেছি যে নিজের কতটা লজ্জিত হওয়া উচিত। তারপর জিনা নাথানের দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে ধোঁকাবাজ বললেন কারণ আমি ওই কোম্পানির বিরুদ্ধে সাক্ষী দিয়েছি, তাই? কারণ সেই কোম্পানি আমাকে জব দিয়েছে। হ্যাঁ, আমি অবশ্যই ধোঁকাবাজ। আপনার প্লান্টে যে টি9 ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করা হয়, যার জন্য না জানি কত লোকের ক্যান্সার হয়েছে, কত লোক মারা গিয়েছে আর এখনো মরে যাচ্ছে, এসব সত্যি কথা জেনেও আমি ওই লোকেদের সাহায্য করতে পারিনি, চুপ করে থেকেছি, শুধু এই জন্য যাতে ডোডো গ্রুপ আমাকে চাকরি থেকে বের করে না দেয়। এই হিসাব থেকে তো আমি ধোঁকাবাজি, নিজের লোকেদেরকে আমি ধোঁকা দিয়েছি, আসলেই ধোঁকা দিয়েছি। যদি আমি প্রথমেই আপনার বিরুদ্ধে সাক্ষী দিতাম তাহলে মনে হয় অনেক লোকেরই জীবন বেঁচে যেত। তো এসব শুনে লিয়ের চোখেও পানি চলে আসে আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের পার্টটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর পরের পার্ট তো আরো অসাধারণ হতে যাচ্ছে। সো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।